নমস্কার, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, এসএসসি জিডির নোটিফিকেশান আউট হয়ে গেছে। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো আগের থেকে প্রস্তুতি নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এবং তোমরা যদি এসএসসি জিডির যে নোটিফিকেশান দেখো বা এসএসসি জিডির যে সিলেবাসটা দেখো, সেখানে কিন্তু 4টা টপিকের উপর খুব গুরুত্বপূর্ণ: ম্যাথ, ইংলিশ, জিকে এবং রিজনিং, ঠিক আছে। এবং তার মধ্যে জিকের পার্টটা এমন একটা পার্ট যেখানে খুব ভালো স্কোর করা যায়, ঠিক আছে। 20টা প্রশ্ন থাকে, তার মধ্যে 18টা প্রশ্ন তোমরা ইজিলি করতে পারবে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে একদম ফাউন্ডেশনটা ভালোভাবে পড়তে হবে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো আজকে দেখো, আমরা একটা প্রিভিয়াস ইয়ার সেট মানে 2024-এর এসএসসি জিডির যে পরীক্ষাটা হয়েছে, প্রথম শিফটে যে প্রশ্নগুলো ছিল জিকের, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে প্রশ্নটা আছে, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন জয়ী প্রথম গায়ক, ঠিক আছে। মানে কে বলতে চাইছে, ভারতরত্ন পুরস্কার জয়ী প্রথম সিঙ্গার কে? জাকির হোসেন, আর রহমান, নাকি লতা মঙ্গেশকর, নাকি এস সুব্বুলক্ষ্মী? তো মনে রাখবে, ভারতের যে প্রথম ভারতরত্ন প্রাপক গায়ক বা গায়িকা আছেন, তিনি হচ্ছেন এস সুব্বুলক্ষ্মী, ঠিক আছে। তিনি কোন মিউজিকের সাথে যুক্ত? কার্নেটিক মিউজিকের সাথে যুক্ত। কার্নেটিক মিউজিক। দেখো, এক্সপ্লেনেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা এসেছে মানে এটাই রিপিট করবে এমনটা নয়। এই প্রশ্নটা থেকে আরও নানা রকম প্রশ্ন হতে পারে, সেগুলোই কিন্তু ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে। দেখো, এস সুব্বুলক্ষ্মী ভারতের প্রথম মানে সিঙ্গার হিসাবে ভারতরত্ন প্রাপক। তিনি 1998 সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। কবে? 1998 সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। এরপর দেখো, ভারতরত্নর কথা যখন আসে, তখন আরও একজন সিঙ্গারের নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে লতা মঙ্গেশকর, ঠিক আছে। লতা মঙ্গেশকর, যাকে কি বলা হয়, ভারতের নাইটেঙ্গেল। তিনি 2001 সালে সঙ্গীতের জন্য কি পেয়েছিলেন? ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। এরপর দেখো, আমাদের যে ভারতরত্ন পুরস্কার, এটা হচ্ছে কি ভারতের সবচেয়ে বড় নাগরিক পুরস্কার। এটা কয়েকটা বিভাগের মধ্যে দেওয়া হয়। একটা হচ্ছে কি সাহিত্য, সাহিত্য, আর কি থাকে শিল্প, সাহিত্য, শিল্প, কলা, ঠিক আছে। সাহিত্য, শিল্প, কলা, বিজ্ঞান এবং সমাজসেবা, এই কয়েকটা দিকের ওপর নজর রেখে কি করা হয়, ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়। এবং আমাদের ভারতরত্ন পুরস্কারের স্থাপনা হয়েছিল তোমার 1954 সালে, ঠিক আছে, 1954 সালে। এরপর দেখো, এখানে মনে রাখতে হবে 2024 সালে যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন একজনকার নাম হচ্ছে কর্পূরী ঠাকুর, ঠিক আছে। কর্পূরী ঠাকুর 2024 সালের ভারতরত্ন প্রাপক কর্পূরী ঠাকুর। এস স্বামীনাথন, এস স্বামীনাথন, তিনি কিসের সাথে যুক্ত? ভারতের সবুজ বিপ্লবের সাথে যুক্ত হচ্ছে এস স্বামীনাথন। তাছাড়া পিভি নরসিম্হা রাও, নরসিম্হা রাও, তাছাড়া আরও দুজন পেয়েছেন, ঠিক আছে। একটা হচ্ছে লাল কৃষ্ণ আডবাণী, লাল কৃষ্ণ আডবাণী এবং চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং। তাহলে 2024 সালে ভারতরত্ন প্রাপক হচ্ছে 5 জন। তার মধ্যে একজন হচ্ছে কর্পূরী ঠাকুর, এস স্বামীনাথন, পিভি নরসিম্হা রাও, লালকৃষ্ণ আডবাণী এবং চৌধুরী চরণ সিং। এই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুসারে যিনি একজন পিতামাতা বা অভিভাবক, তার দায়িত্ব রয়েছে তার সন্তানদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করা, বা যেমনটি হতে পারে ড্যাশ বছর বয়সের মধ্যে। দেখো, এই প্রশ্নটা এসএসসি এমটিএসেও এসেছিলো, জিডিতেও এসেছে, সিএইচএসএলে এসেছে, সিজিএলে এসেছে। তার মানে কি, তোমাদেরকে এসএসসি জিডি যদি পরীক্ষার প্রিপারেশান নিতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এসএসসির আরও অন্যান্য যে পরীক্ষা হয়েছে সেখানকার প্রশ্নগুলোকেও কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে বলা হয়েছে যে আমাদের যে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটিতে কি আছে, 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা, ঠিক আছে। তো মনে রাখবে, 6 থেকে 14 বছরের শিশুদেরকে বলা হয়েছে। এরপর দেখো ভাগ 4A, ঠিক আছে। এইখানে আমাদের আর্টিকেল নাম্বার
51A এবং ফান্ডামেন্টাল হচ্ছে 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটি, সেখানে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার কথা বলা হয়েছে এবং এটা যুক্ত করা হয়েছে তোমাদের 86তম যে সংবিধান সংশোধন 2002, তার মাধ্যমে কিন্তু এই 11তম ফান্ডামেন্টাল ডিউটিটা যুক্ত করা হয়েছে। এরপর তোমরা যদি আমাদের ভাগ 4 এর দিকে একবার দেখো, ভাগ 4A, ঠিক আছে, এই ফান্ডামেন্টাল ডিউটিটা নেওয়া হয়েছে কোথার থেকে? রাশিয়ার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে এবং এটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল যেটার নাম হচ্ছে সর্দার সোয়ার্ন সিং কমিটি, সর্দার সোয়ার্ন সিং কমিটি, ঠিক আছে। এই কমিটির সিফারিশেই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয় এবং প্রথমে আমাদের 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, পরবর্তী ক্ষেত্রে 86তম সংবিধান সংশোধন 2002, তার মাধ্যমে কি করা হয়েছে? আমাদের আরও একটা যুক্ত করে টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি রাখা হয়েছে এবং যেখানে 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিতে কী বলা হয়েছে? 6 থেকে 14 বছরের শিশুদেরকে আমাদেরকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। দেখো এই 86তম সংবিধান সংশোধন 2002 মধ্যে আরও একটা আর্টিকেল যুক্ত হয়েছে, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 21A, যেখানে বলা হয়েছে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল ডিউটি, সরি ফান্ডামেন্টাল রাইট, রাইট টু এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। তার মানে কি 6 বছর থেকে 14 বছর বয়সী যেসব শিশুরা আছে তাদের শিক্ষার যে অধিকার সেটা হচ্ছে তাদের মৌলিক অধিকার, ঠিক আছে। এরপর দেখো ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার আদি রূপ কী নামে? মানে প্রথম কোন লিপিতে আমাদের ভারতীয় উপমহাদেশে লেখা হতো? পালি লিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি নাকি সংস্কৃত লিপি? তো মনে রাখবে ভারতীয় যে উপমহাদেশ আছে সেখানে সর্বপ্রথম যে লিপিটা এসেছিলো সেটাকে বলা হচ্ছে তোমার সিন্ধু লিপি, ঠিক আছে। আজ থেকে প্রায় 5000 থেকে 4500 বছর আগে এই লিপিটা এসেছে। এরপর এখানে একটা প্রশ্ন আসবে যে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায়? তোমরা যদি বিভিন্ন আর্টিস্টের ইন্টারভিউ দেখো সেখানে যখন তারা বিদেশে যায় তারা বলে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে এসেছি বা ভারতীয় উপমহাদেশ থেকে এসেছি। তো ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায়, দেখো কয়েকটা দেশকে একত্রে বলা হয়, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, তাছাড়া হচ্ছে তোমার পাকিস্তান, মালদ্বীপস, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলোকে একসাথে বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। মনে রাখবে ভারত হচ্ছে এমন একমাত্র দেশ যে দেশের একটা নিজস্ব সমুদ্র আছে, সেটা হচ্ছে ভারত মহাসাগর বা হিন্দ মহাসাগর। মানে ভারতের নামে একমাত্র এমন একটা দেশ ভারত যার নামে একটা নিজস্ব সমুদ্র আছে এরপর বা মহাসাগর আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল 2023, ঠিক আছে, ওমেন রিজার্ভেশন বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে? মানে মহিলাদের জন্য কতগুলো করে সিট রিজার্ভেশন করা হয়েছে? 2/3, 1/3, 1/4 নাকি অর্ধেক? তো মনে রাখবে 2023-এর যে ওমেন রিজার্ভেশন অ্যাক্ট এসেছিল সেটা হচ্ছে তোমার 106তম সংবিধান সংশোধন 2002, 106তম সংবিধান সংশোধন 2003, সরি, ঠিক আছে, তার মাধ্যমে এই ওমেন রিজার্ভেশনটাকে যুক্ত করা হয় এবং এই সংবিধান সংশোধনেরই যে 2023 সালের যে অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছে যে মহিলাদের জন্য যে সিট সংরক্ষণ বা রিজার্ভেশন থাকবে সেটা হচ্ছে 1/3, ঠিক আছে, 1/3। যদি 100টা সিট থাকে তার মধ্যে 1/3 সিট, ঠিক আছে, কাদের? মহিলাদের, অর্থাৎ 33.3% সিট হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভ থাকবে। নেক্সট দেখো কি, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী বা সুরকার, গায়ক এবং ভারতের কত্থক নৃত্যের কালকা বিন্দাদিন ঘরানার প্রতিপাদক। তিনি এই কালকা বিন্দাদিন যে ঘরানা সেটা কোথাকার? লখনৌ, হায়দ্রাবাদ, আগ্রা নাকি গোয়ালিয়র? তো মনে রাখবে পণ্ডিত বিরজু মহারাজ একজন অতি গুরুত্বপূর্ণ এবং খুবই ফেমাস একজন কত্থক ডান্সার, ঠিক আছে, এবং তিনি লখনৌ ঘরানার। আমাদের যে কত্থক ডান্স আছে তার 3টা টোটাল ঘরানা, একটা হচ্ছে লখনৌ, একটা হচ্ছে তোমার জয়পুর এবং আরেকটা হচ্ছে বেনারস, ঠিক আছে। কত্থক ডান্স হচ্ছে নর্থ ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স এবং এই ক্লাসিক্যাল ডান্সের 3টে ঘরানা আছে,
লখনৌ, জয়পুর এবং বেনারস। তার মধ্যে বিরজু মহারাজ ছিলেন লখনৌ ঘরানার একজন ডান্সার। মনে রাখবে ভারতের যতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে, ঠিক আছে, টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। তার মধ্যে কত্থক হচ্ছে এমন একমাত্র ক্লাসিক্যাল ডান্স যেখানে হিন্দু এবং ইসলাম বা মুসলিম যে কালচার, হিন্দু প্লাস মুসলিম কালচার দুটাই একসাথে দেখতে পাওয়া যায়। তাছাড়া বাকি অন্যান্য যে ক্লাসিক্যাল ডান্সগুলো আছে সেখানে কিন্তু মুসলিম কালচারটাকে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এরপর দেখো কত্থক ডান্স সম্বন্ধে কয়েকটা তথ্য তোমাদেরকে জানতে হবে। প্রথমে তো বললাম 3টা ঘরানা, এবং কত্থক ডান্সের মধ্যে, ঠিক আছে, কত্থক ডান্সের মধ্যে মেন যেটা মানে মানে যে জিনিসটা থাকতেই হবে কত্থক ডান্সে সেটা হচ্ছে ঘুঙরু। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে যে কত্থক ডান্সের মধ্যে মেন কম্পোনেন্ট কি, সেটা হচ্ছে ঘুঙরু এবং পায়ের সঞ্চালন। মানে এই পুরো ডান্সটাই কিন্তু পায়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, পায়ের সঞ্চালনের ওপর কত্থক ডান্সটা ডিপেন্ড করে। বোঝা গেছে? এরপর দেখো কত্থক ডান্সের কয়েকজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট পরীক্ষা কিন্তু আসে। একটা হচ্ছে বিরজু মহারাজ, তাছাড়া কে আছে কালকা প্রসাদ, কালকা প্রসাদ খুব গুরুত্বপূর্ণ নাম। তাছাড়া কে আছেন শম্ভু মহারাজ। এই মহারাজ যেখানেই দেখতে পাবে শম্ভু মহারাজ সেগুলোই মনে রাখবে কত্থক, ঠিক আছে, মহারাজ, লচ্ছু মহারাজ, তারপর হচ্ছে শোভনা নারায়ণ। এই কয়েকটা নাম তোমরা যদি মনে রাখো পরীক্ষায় কিন্তু এগুলো একটা পাবেই, ঠিক আছে, শোভনা নারায়ণ। এরপর দেখো আমাদের যে ক্লাসিক্যাল ডান্স সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, একটা একাডেমি আছে যাকে বলা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি অনুসারে আমাদের ভারতে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। কটা? টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে, ঠিক আছে। এরপর তোমাদের একটা প্রশ্ন মনে জাগা দরকার, যার কার জেগেছে জানি না, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসিক্যাল ডান্স সেগুলো আমরা কোথার থেকে জানলাম যে এই ডান্সগুলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স। তো মনে রাখবে তার জন্য দুটো বই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভরতমুনির, ঠিক আছে, ভরতমুনির নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রকে আবার পঞ্চম বেদ বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। এবং সারংদেবের হচ্ছে তোমার সঙ্গীত রত্নাকর, ঠিক আছে। এই যে দুটো বই, সঙ্গীত রত্নাকর, এই দুটো বই থেকে আমরা জানতে পারি আমাদের ক্লাসিক্যাল ডান্স সম্বন্ধে বা শাস্ত্রীয় যে নৃত্য সেই সম্বন্ধে জানতে পারি। এরপর দেখো 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল? নাবার্ড, নীতি আয়োগ, আরবিআই নাকি সেবি? তো মনে রাখবে প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং কমিশনের পরবর্তী মানে সেটাকে পাল্টে নামটাকে পাল্টে 2015 সালে, ঠিক আছে, নীতি আয়োগের স্থাপনা করা হয়। যখন নরেন্দ্র মোদী সরকারে আসেন তিনি 5 ইয়ার প্ল্যানিংকে বাদ দিয়ে নীতি আয়োগের স্থাপনা করেন, ঠিক আছে। এরপর দেখো এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগের একটা সম্পূর্ণ নাম আছে, নামটা কি ন্যাশনাল ইনস্টিটিউট, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। এইটা হচ্ছে কি নীতি আয়োগের ফুল ফর্ম। এবং নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, মানে এদের কাজ হচ্ছে শুধু ভাবনা। নীতি আয়োগের কাজ হচ্ছে শুধু ভাবনা, কি করলে দেশের উন্নতি হবে এই ভাবনাটা বা এই পরিকল্পনাটা করাই হচ্ছে নীতি আয়োগের কাজ। তার জন্য নীতি আয়োগকে কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে। থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলা হয়? নীতি আয়োগকে। এবং নীতি আয়োগের স্থাপনা হয়েছিল তোমার 1 জানুয়ারি 2015, ঠিক আছে, 1 জানুয়ারি 2015 সালে এটির স্থাপনা হয়। এটির অধ্যক্ষ বা হেড কে হয়? এটার অধ্যক্ষ সবসময় হবে পিএম বা প্রধানমন্ত্রী যে থাকবে। এখন যেমন নরেন্দ্র মোদী আছে, যদি পরবর্তী ক্ষেত্রে নীতি আয়োগ থাকে তখন যে প্রাইম মিনিস্টার থাকবে সেই কিন্তু এটার অধ্যক্ষ হবে, ঠিক আছে। এরপর দেখো আরও যে 3টে সংস্থা আছে না, নাবার্ড, আরবিআই এবং সেবি, এই 3টাই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো নাবার্ড, ঠিক আছে, এই নাবার্ডের ফুল ফর্মটা কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। কি নাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার
এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মনে রাখবে আমাদের যে 6 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং ছিল না, ঠিক আছে, 6 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং, সেই 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু নাবার্ডের স্থাপনা করা হয়। এবং এটার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল আমাদের যে কৃষিক্ষেত্র এবং আমাদের যে গ্রাম্য এলাকা তার ডেভেলপমেন্ট করা, ঠিক আছে, তার উন্নতি করা বা বিকাশ করা। এই নাবার্ড স্থাপনা করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিটার নাম খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিবরমন সমিতি, ঠিক আছে, শিবরমন সমিতি। পরবর্তী ক্ষেত্রে এই সমিতির সিফারিশেই কিন্তু নাবার্ডের স্থাপনা করা হয় এবং এটি স্থাপনা হয় তোমার 12ই জুলাই 1982, ঠিক আছে, এটির স্থাপনা হয় 12ই জুলাই 1982। এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ, 12ই জুলাই 1982। এবং নাবার্ডের বর্তমান হেড কে আছেন? বর্তমান হেড আছেন তোমার কেভি সাহাজি, ঠিক আছে, বর্তমান তিনি হেড আছেন। এরপর দেখো আরও একটা সংস্থা আছে কি, তাহলে নাবার্ড হলো, নীতি আয়োগ হলো, এরপর আরবিআই এবং সেবি, এই দুটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা একটু ইরেজ করছি। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বা ভারতের যেটা কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে আরবিআই, ঠিক আছে, যার সম্পূর্ণ নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো পরীক্ষায় কিন্তু এই সংস্থাগুলো থেকে একটা না একটা সংস্থা আসবে, ঠিক আছে, সেটা আরবিআই হতে পারে, ইসরো হতে পারে, ডিআরডিও হতে পারে, বা নাবার্ড হতে পারে, সেবি হতে পারে, মানে যে কোনো যতগুলো সংস্থা আছে তার মধ্যে একটা না একটা কিন্তু পরীক্ষায় আসবেই। তো দেখো আরবিআই এর যে স্থাপনা তার জন্য একটা কমিটি ছিল, সেটা হচ্ছে ইয়ং হিল্টন বা শাহী আয়োগ, এটা দুটো নাম, ঠিক আছে, বা শাহী আয়োগ। এই আয়োগের সিফারিশে বা ইয়ং হিল্টন আয়োগের সিফারিশে, ঠিক আছে, একটা অ্যাক্ট আছে, সেটা হচ্ছে 1934-এর আরবিআই অ্যাক্ট, ঠিক আছে, তাহলে 1934-এর আরবিআই অ্যাক্ট ইয়ং হিল্টন আয়োগের সিফারিশে, ঠিক আছে, 1 এপ্রিল 1935 এই ডেটে আরবিআইয়ের স্থাপনা হয়। এবং স্থাপনাকালীন হেডকোয়ার্টার কোথায় ছিল আরবিআইয়ের যখন স্থাপনা করা হয় তখন এটার হেডকোয়ার্টার ছিল কলকাতা, ঠিক আছে, কলকাতা। এবং পরবর্তী ক্ষেত্রে 1937 সালে হেডকোয়ার্টারটা চেঞ্জ হয়ে কোথায় চলে যায়? মুম্বাই, ঠিক আছে, মুম্বাই চলে যায়। এবং একটা জিনিস মনে রাখবে, আরবিআইয়ের যখন স্থাপনা করা হয় তখন শুধুমাত্র ভারতের কিন্তু এটা যে কেন্দ্রীয় ব্যাংক ছিল এমনটা নয়, ইন্ডিয়া, পাকিস্তান এবং মায়ানমার এই তিনটা দেশেরই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ছিল আরবিআই, ঠিক আছে। এবং আরবিআইয়ের যে ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রীয়করণ হয়েছিল তোমার 1 জানুয়ারি 1949, এই দিন এই ব্যাংকটির রাষ্ট্রীয়করণ হয়ে যায়, ঠিক আছে, এটাও কিন্তু একটু মনে রাখতে হবে। এরপর দেখো আরও একটা সংস্থা ছিল সেবি, ঠিক আছে, তাহলে আরবিআই, নাবার্ড এবং নীতি আয়োগ হলো। এরপর হচ্ছে সেবি, সেবিটা খুব গুরুত্বপূর্ণ। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা কি করে? এটা হচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ আছে না, সেইগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। এটির স্থাপনা হয়েছিল তোমার 1988 সালে এটির স্থাপনা হয়। এটার জন্য যে অ্যাক্ট এসেছিলো সেটা হচ্ছে 1992-এর অ্যাক্ট, ঠিক আছে, 1992 অ্যাক্টের মাধ্যমে এটি স্থাপনা করা হয়। এটা কি করে? আমাদের যে স্টক মার্কেট বা শেয়ার এক্সচেঞ্জ মার্কেট আছে সেই মার্কেটটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। এবং এটির প্রথম যে ফার্স্ট হেড কে ছিল সেবির? ফার্স্ট হেড ছিল এস এ দুবে। এবং এটির বর্তমান হেড, ঠিক আছে, প্রেজেন্ট হেড কে আছেন? প্রেজেন্ট হেড আছেন তোমার মাধবপুরী বুচ, নামটা হচ্ছে দেখো মাধবপুরী বুচ। এবং ইনি হচ্ছেন কি ভারতের প্রথম মহিলা সেবি হেড, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার মুম্বাই। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, বারস হিন্দু উৎসব, কি নাম উৎসবটার নাম? বারস হিন্দু উৎসব দীপাবলির মতোই এটি নিম্নলিখিত উপজাতিদের মধ্যে কোনটি পালন করে, ঠিক আছে। নিচে কতকগুলো আমাদের ট্রাইবের নাম দেওয়া আছে,
তাদের মধ্যে কারা বারস যে উৎসব সেটা পালন করে সেটা জানতে চেয়েছে। ভার্লি এবং কোকনা, নাকি সাঁওতাল, নাকি মুন্ডা, নাকি গোন্ড ও ভিল। তো মনে রাখবে যে বারস যে উৎসবটা আছে, যেটা হিন্দুদের দীপাবলির মতোই, সেটা পালন করে কে? দুটা উপজাতি, একটা হচ্ছে ভার্লি এবং একটা হচ্ছে কোকনা। এই দুটো যে উপজাতি, এই দুটো উপজাতি এই বারস উৎসবটি পালন করে। এই দুটো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, এই তিনটা স্টেটের মধ্যে দেখতে পাওয়া যায় এই উপজাতিগুলোকে, ঠিক আছে। সাঁওতাল কোথায় দেখতে পাওয়া যায়? সাঁওতাল ছত্তিশগড়, তাছাড়া তোমার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, এই তিনটা রাজ্যে দেখতে পাওয়া যায়। মুন্ডা দেখতে পাওয়া যায় হচ্ছে ঝাড়খণ্ডে। গোন্ড এবং ভিল এই দুটো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে গোন্ড, এটা দেখতে পাওয়া যায় বিশেষ করে ইউপিতে। এবং ভারতে যতগুলো উপজাতি আছে, ঠিক আছে, যতগুলো উপজাতি আছে তার মধ্যে সর্বাধিক এই উপজাতি আছে, ভারতের সর্বাধিক, ঠিক আছে, এটা মনে রাখবে। সর্বাধিক হচ্ছে কি? ভারতের সর্বাধিক হচ্ছে গোন্ড উপজাতি। কোথায় দেখতে পাওয়া যায়? ইউপিতে। এবং ভিল যে উপজাতিটা আছে সেটা মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়, মানে মধ্যপ্রদেশের মধ্যে তারা থাকে। এবং ভারতের সেকেন্ড, ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে সেকেন্ড হচ্ছে কারা? সেকেন্ড হচ্ছে তোমার এই ভিল উপজাতি, ঠিক আছে। নেক্সট দেখো, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, রঙ্গস্বামী কাপটা কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, টেনিস, নাকি ব্যাডমিন্টন? তো রঙ্গস্বামী কাপ যুক্ত হচ্ছে তোমার হকি খেলার সাথে, ঠিক আছে। হকির সাথে যুক্ত হচ্ছে রঙ্গস্বামী কাপ। পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোন খেলার সাথে কোন কাপটা রিলেটেড, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো মনে রাখবে হকির সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাপ, যেমন হচ্ছে আগা খান কাপ। কি? আগা খান কাপ, এটাও কিন্তু হকির সাথে যুক্ত। তাছাড়া ধ্যানচাঁদ ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, ঠিক আছে, ধ্যানচাঁদ ট্রফি। তাছাড়া আর কি আছে? তাছাড়া সুলতান আজলান শাহ, সুলতান আজলান শাহ, এই ট্রফিটাও কিন্তু হকির সাথেই যুক্ত। লেডি রতন টাটা, পরীক্ষায় তো প্রচুর আসে এই প্রশ্নটা, ঠিক আছে। লেডি রতন টাটা, এটাও হকির সাথে যুক্ত। তাহলে এই সমস্ত কাপগুলো কিসের সাথে যুক্ত? হকির সাথে যুক্ত। এরপর যদি ফুটবলের দিকে যাও, ফুটবলের কয়েকটি গুরুত্বপূর্ণ কাপ আছে, যেমন কি দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ, এগুলো তো তোমরা সকলেই জানো। যে নামগুলো জানো না তার মধ্যে একটা হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। এবং ডুরান্ড কাপ হচ্ছে এশিয়ার সবথেকে প্রাচীনতম ফুটবল কাপ, ঠিক আছে, ডুরান্ড কাপ। তাছাড়া হচ্ছে কোপা কাপ, কোপা কিসের সাথে যুক্ত? কোপা ফুটবল। সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত। তাছাড়া বলো আরেকটা নাম, রোভার্স কাপ। রোভার্স কাপ কিসের সাথে যুক্ত? রোভার্স কাপ ফুটবলের সাথে যুক্ত। সুব্রত কাপ, সুব্রত কাপ, এগুলো সবই কিন্তু ফুটবলের সাথে যুক্ত। এরপর যদি বলো স্যার টেনিসের সম্বন্ধে কয়েকটি বলুন। টেনিস কাপ, টেনিসের সাথে রিলেটেড হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে, গ্র্যান্ড স্ল্যাম। তাছাড়া ইউএসএ ওপেন, এগুলো কিসের সাথে যুক্ত? টেনিসের সাথে যুক্ত। ব্যাডমিন্টনের সাথে যুক্ত যদি কয়েকটা জানতে চাও তাহলে দেখো নোট করে নাও। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে যুক্ত কি কি আছে? সুধীরমন কাপ আছে, সুধীরমন কাপ, সুধীরমন কাপ আছে। উবার কাপ আছে। তাছাড়া থমাস কাপ, থমাস কাপ, নারং কাপ, ঠিক আছে, নারং কাপ, এগুলো সবই কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত। দেখো এতক্ষণ যদি এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে করেছো, তোমরা বুঝতে পারছো যে এসএসসি জিডিতে বিশেষ করে স্ট্যাটিক জিকের পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি স্ট্যাটিক জিকের একটা অলরেডি ক্লাস শুরু করেছি, তো তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, নয়তো ইউটিউব চ্যানেলেও আমি অনেকবার স্ট্যাটিক জিকের অনেক ক্লাস করিয়েছি এবং ভবিষ্যতেও করাবো, সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। আর এই ক্লাসের পিডিএফটা যাদের প্রয়োজন হবে
তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে যুক্ত হয়ে যেও, সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর দেখো ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি বা জনগণনা, সেন্সাসকে বাংলাতে আদমশুমারি বলে, ঠিক আছে। তো ফার্স্ট ইকোনমিক্যাল যে সেন্সাস বা অর্থনৈতিক আদমশুমারি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় দেশের সময় লক্ষদ্বীপ বাদে করা হয়েছিল, ঠিক আছে। তো ভারতের প্রথম যে ইকোনমিক্যাল সার্ভে বা ইকোনমিক্যাল সেন্সাস বা অর্থনৈতিক আদমশুমারি সেটা করা হয়েছিল তোমার 1977 সালে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট বার, প্রথম যে সেন্সাস সেটা 1977 সালে করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড টাইমও কিন্তু করা হয়। সেকেন্ড যে ইকোনমিক্যাল সেন্সাস সেটা করা হয় তোমার 1980 সালে। 3 নাম্বার বা থার্ড করা হয় তোমার 1990 সালে। 4 নাম্বার করা হয় তোমার 1998 সালে। 5 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বারটা করা হয় তোমার 2005। 6 নাম্বার করা হয় 2013 এবং 7 নাম্বারটা করার কথা ছিল 2019 সালে, কিন্তু সেটা করোনার জন্য বা কোভিডের জন্য হয় নাই, ঠিক আছে। তো এরপর তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এই ইকোনমিক্যাল সার্ভেটা কী জন্য করা হয় বা ইকোনমিক্যাল সেন্সাসটা কী জন্য করা হয়। তো মনে রাখবে ইকোনমিক্যাল সেন্সাসের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের যে জনগণ বা যে পপুলেশন আছে তার মধ্যে কতজন জবের সাথে যুক্ত বা চাকরি বাকরির সাথে যুক্ত, কতজন ব্যবসার সাথে যুক্ত, কতজন বেকার বা কতজনের এখনও চাকরি পাওয়া প্রয়োজন, ঠিক আছে। এইসব ব্যাপারগুলো যা আমাদের প্রত্যেকটা মানুষের পার ক্যাপিটা ইনকাম কত, এইসব ব্যাপারগুলো জানতে গেলে আমাদেরকে একটা সার্ভে করতে হয় বা একটা সেন্সাস করতে হয়, যেটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল সেন্সাস, ঠিক আছে। সেটা 1977 সালে প্রথমবার শুরু হয়েছিল। এরপর পরবর্তী প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সত্যশোধক সমাজ আমাদের যে কতকগুলো সংগঠন তৈরি করা হয়েছিল, সত্যশোধক সমাজ, আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, তাছাড়া বিভিন্ন ধরনের যে স্বাধীনতা সংগ্রামী যে সংস্থাগুলো ছিল সেগুলোও কিন্তু পরীক্ষায় একটা হলেও আসে, ঠিক আছে। ঠিক সেরকম একটা হচ্ছে সত্যশোধক সমাজ। কে এটি গঠন করেছিল বা প্রতিষ্ঠাতা করেছিল? ঘাসিদাস, হরিদাস ঠাকুর, জ্যোতিরাও ফুলে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো মনে রাখবে সত্যশোধক সমাজের যে স্থাপনা সেটা করেছিলেন কে? জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে 1873 সালে, ঠিক আছে, 1873 এই সত্যশোধক সমাজ গঠন করেন এবং জ্যোতিরাও ফুলে দলিত কন্যাদের জন্য, ঠিক আছে, যারা নিচু জাতির মেয়ে তাদের জন্য কি করেছিল? স্কুল খুলেছিল কে? জ্যোতিরাও ফুলে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জন্য বিখ্যাত? বিধবা পুনর্বিবাহ, ঠিক আছে, বিধবা পুনর্বিবাহ তার জন্য কে বিখ্যাত বা কে প্রচলিত আছে নামটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তাতেই বা চেষ্টাতেই লর্ড ক্যানিং, ঠিক আছে, লর্ড ক্যানিং 1856 সালে বিধবা পুনর্বিবাহ অ্যাক্ট নিয়ে এসেছিলেন, ঠিক আছে। তার আগে কিন্তু বিধবাদের দ্বিতীয়বার বিয়ে করার অধিকার ছিল না। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন তখন তিনি কতটি উপাদানে পরিচিত ছিল? উপাদান বলতে এখানে বলা হয়েছে এলিমেন্টের কথা বা মৌলের কথা, ঠিক আছে। গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করা তো প্রশ্নগুলো, তার জন্য একটু ট্রান্সলেশনে প্রবলেম আছে। এলিমেন্ট, ঠিক আছে। তো দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, প্রথম পিরিয়ডিক টেবিল যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে মেন্ডেলিভ। কি নাম? মেন্ডেলিভ। তিনি প্রথম পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী তৈরি করেছিলেন এবং তিনি অ্যাটমিক মাস বা পারমাণবিক যে ভর তার উপর নির্ভর করে এই পর্যায় সারণীটি নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তার জন্য তাকে কি বলা হয়? তাকে পর্যায় সারণীর জনক, ফাদার অফ পিরিয়ডিক টেবিল কাকে বলা হয়? মেন্ডেলিভকে বলা হয়। এবং তিনি যখন পিরিয়ডিক টেবিলটি নির্মাণ করেন, ঠিক আছে, সেখানে টোটাল 7টা পিরিয়ড ছিল এবং 8টা গ্রুপ ছিল এবং তার সাথে টোটাল 63 এলিমেন্ট বা 63টা মৌল ছিল। এটা হচ্ছে কি আমাদের প্রথম যে পর্যায় সারণী, ঠিক আছে। তাহলে কতগুলো? 63টা। এটা হচ্ছে প্রথম। এরপর তার পরবর্তী ক্ষেত্রে আমরা এখন যে পর্যায় সারণীটাকে ব্যবহার করি সেটাকে বলা হয় মডার্ন পিরিয়ডিক টেবিল বা
আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে। এটার নির্মাণ করেছিল কে? মজলে। এটা মজলে বানিয়েছেন, বিজ্ঞানী মজলে, ঠিক আছে। এবং এটির যে বেস সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এই পর্যায় সারণীটি নির্মাণ করা হয়। এখানে টোটাল 7টা পিরিয়ড এখানেও আছে, কিন্তু গ্রুপ সংখ্যা এখানে বেশি, সেটা হচ্ছে 18টা গ্রুপ। তাছাড়া কতকগুলি ব্লক আছে, যেমন এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এবং এফ ব্লক, 4টা টোটাল ব্লকও আছে। তার সাথে টোটাল যে এলিমেন্ট বা মৌল সংখ্যা 118টি, ঠিক আছে। পিরিয়ডিক টেবিল থেকে এই কয়েকটা পয়েন্ট তোমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো, বিচারকের অপসারণের বিষয়ে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। সংবিধান শুধুমাত্র উচ্চ আদালতের বিচারককে অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বিচারক অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারিত। বিচারক অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না। বিচারক অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি। দেখো, ভারতের যে সংবিধান, সেই সংবিধান কি বলে? ভারতের যারা জাজ আছে, ঠিক আছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা কঠিন কিন্তু পদ্ধতি নির্ধারণ করেছে। কঠিন পদ্ধতি কি? যেমন আমাদের প্রেসিডেন্টকে হাঁটাতে গেলে ইমপিচমেন্ট নিয়ে আসতে হয়, ঠিক আছে, ইমপিচমেন্ট বা মহাভিয়োগ বা ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্টের মতোই যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু জাজদেরকে হাঁটানো যায়। তাহলে কি, আমাদের সংবিধান কিন্তু বিচারক অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে দিয়ে গেছেন, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি দেশের বা দেশের একটি প্রাচীর সংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে সম্পর্কিত জনসংখ্যাগত, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ করে। তো আমাদের দেশে কতজন মানুষ আছে তাদের বিভিন্ন ধরনের যে ডাটা, সেটা কালেক্ট করার জন্য আমরা কি করি? জনগণনা করি, যেটাকে বলা হচ্ছে জনসংখ্যা আদমশুমারি বা পপুলেশন সেন্সাস। ইংরেজিতে বলতে গেলে বলা হচ্ছে পপুলেশন সেন্সাস বা শুধুমাত্র সেন্সাস, ঠিক আছে। আমাদের যে সেন্সাস, সেখানে কয়েকটা বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমাদের প্রথম জনগণনা, ভারতের প্রথম জনগণনা হয়েছিল তোমার 1872 সালে, ঠিক আছে, 1872। এবং তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড মায়ো, তিনি ছিলেন ভারতের ভাইসরয়। কিন্তু এই যে জনগণনাটা, এটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়নি। পরবর্তী ক্ষেত্রে 1881 সালে, ঠিক আছে, প্রায় 10 বছর পর, তখন ভারতের ভাইসরয় লর্ড রিপন, তিনি কিন্তু ভারতের জনগণনা করেন, এবং এটা ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে। এবং তারপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা প্রকল্প চালু হয়। এবং ভারতের যে প্রথম জনগণনা, ঠিক আছে 1872, তখন জনগণনার মানে প্রথম যে জনগণনা, ফার্স্ট জনগণনার যে হেড, ঠিক আছে, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ডব্লিউ.সি. প্লাউডেন। নামটা মনে রাখতে পারো, খুব ভালো যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে নামটা আসতে পারে, নয়তো আসে না, ঠিক আছে। তো দেখো, 1872 থেকে এখনও পর্যন্ত 2011 পর্যন্ত সেন্সাস হয়েছে বা জনগণনা হয়েছে। এবং 2011 যে সেন্সাস, এখনও পর্যন্ত আমাদের শেষ জনগণনা 2021 সালে হওয়ার কথা ছিল, করোনার জন্য হয়নি। এরপর আবার হবে 2025 সালে হবে, ঠিক আছে। তো দেখো, যে 2011 যে জনগণনা, সেটা ছিল 15তম জনগণনা, ঠিক আছে, 15তম। কিন্তু যদি বলা হয় স্বাধীন ভারতের কততম, স্বাধীন ভারতের হচ্ছে 7 নাম্বার জনগণনা, হচ্ছে 2011, ঠিক আছে। এবং আমাদের যে জনগণনা, তার উল্লেখ আমাদের সংবিধানে কিন্তু আছে, আর্টিকেল নাম্বার 246 যদি তোমরা দেখো, আর্টিকেল নাম্বার, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 246 যদি দেখো, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জনগণনার জন্য একটা সেন্সাস কমিশন থাকবে, ঠিক আছে, সেন্সাস কমিশন থাকবে। তো আমাদের যে বর্তমান, ঠিক আছে, বর্তমান যে জনগণনা হয়েছে সেটা লাস্ট হয়েছে তোমার 2011 সালে। এবং 2011 যে জনগণনা, তার হেড কে ছিলেন? তার হেড ছিলেন সি চন্দ্রমৌলি। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা, ঠিক আছে। 2011 জনগণনার
হেড ছিলেন সি চন্দ্রমৌলি, এবং 2011 যে জনগণনা তার একটা থিম ছিল বা স্লোগান ছিল, সেটা কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ঠিক আছে, বাংলা যদি অর্থ করতে চাও, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল এগুলো হচ্ছে তোমার 2024 সালে এসএসসি জিডির যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে প্রথম শিফটের প্রশ্ন। তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্ট্যাটিক জিকের পার্টটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্ট্যাটিক জিকে খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ প্রশ্নই স্ট্যাটিক জিকে থেকে এসছে। তোমরা যদি অ্যানালাইসিস করো সেখানে দেখতে হবে স্ট্যাটিক জিকের থেকে 20টার মধ্যে তোমার 15টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আছে কারেন্ট, 3টা নয় 2টা প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, 15 দিয়ে 17, আর 3টা প্রশ্ন আছে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এইসব দিক থেকে। তাহলে স্ট্যাটিক জিকের পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে এই দুটো পার্টও গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি চাও জিডির ভালোভাবে ক্লাস করতে পরীক্ষাকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা ফ্রি ক্লাস অবশ্যই করাবো। আর যদি কেউ ফাউন্ডেশন ক্লাস করতে চাও, তার জন্য অলরেডি আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করেছি। তোমরা কেউ জয়েন হতে চাইলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকে, ফোন নাম্বার, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।